হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটামে তোমাদের সকলকে স্বাগত। তো আমি পল্লব শাহ তোমাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি যে আমাদের যে সেন্টার থেকে গ্রুপ সি গ্রুপ ডির যে বই প্র্যাকটিস সেট বইটা করা হয়েছিল, সেই বইটা থেকেই আমরা আজকে ম্যাথামেটিক্সের মানে পাটিগণিতের তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য 3 নম্বর সেটটা নিয়ে এসেছি। আগের দুটো ভিডিও আপলোড হয়ে গেছে, যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এবং প্লেলিস্টের নাম হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি 2025। এবং এই বইটা যারা সংগ্রহ করেছো তারা তো এখান থেকে মিলিয়ে নিচ্ছই, প্লাস যারা এখনও পাওনি মানে যারা ইউটিউবের স্টুডেন্ট আছো তারা খুব চিন্তার কিছু নেই, তাদের 2-1 দিনের মধ্যেই আমাদের একটা ভিডিও আসবে, সেখানে তোমাদের কিভাবে কি পাবে না পাবে আমরা সেখানে সব বলে দেবো। তো এছাড়াও আমাদের ম্যাথ ছাড়াও আমাদের আরও 4টে টপিকের ওপরেই, যে 4টে তোমাদের পরীক্ষা হবে টপিক, সেই 4টে টপিকের ওপরই ভিডিও এসেছে। এখানেও অনেকগুলো জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও মোটামুটি 8খানা মতো আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিও। ইংলিশের ভিডিও আপলোড আছে, দেখে নিও। সি গ্রিন কালারে তোমাদের রিজনিংয়ের ক্লাস চলছে, সেটাও দেখে নিও। আর আমারটা তো এরকম ব্ল্যাকিশ বা তোমার হচ্ছে গ্রে কালারের যেটা আছে, সেটা তুমি অ্যারিথমেটিকের ক্লাস দেখতেই পাচ্ছ। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন, যেটা ম্যাথের প্র্যাকটিস সেট 3 41 নম্বর কোশ্চেন। ঠিক আছে, চলো দেখি। বলছে কি, বলছে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যাকে 3, 5, 7 ও 11 দিয়ে ভাগ করলে 2, 4, 6 এবং 10 অবশিষ্ট থাকবে। মানে কি, মানে বলছে যে যদি এখানে যে 4টে সংখ্যা দেওয়া আছে এর মধ্যেই একটা সংখ্যা, যে সংখ্যাটাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 2 অবশিষ্ট থাকবে, মানে ভাগ যাবে না, 2 পড়ে থাকবে। যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে 4 পড়ে থাকবে, যদি 7 দিয়ে ভাগ করো 6 পড়ে থাকবে, এবং 11 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 10 পড়ে থাকবে। তো এই অঙ্কটা যদি করতে চাই তো অনেকেই এইভাবে করতে পারো যে এটা এখান থেকে এটা বিয়োগ করে এলসিএম টেলসিএম করে, তো অত দিকে যাওয়ার দরকার নেই। আমি বলবো সবসময় বেস হচ্ছে কনসেপ্ট। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, ম্যাথের ক্ষেত্রে হোক, জিআইয়ের ক্ষেত্রে হোক, তোমার দেখবে ইংলিশের ক্ষেত্রেও হোক, তোমার দেখবে পরীক্ষার হলে অনেকটা টাইম সেভ হবে। তো কিভাবে করব স্যার? তো বিষয় একটাই, যে আমাকে যখন বলে দিয়েছে যে এই 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার 2, 4, 6 অবশিষ্ট থাকবে, তাহলে আমি প্রথমেই আগে এই অবশিষ্টটা বাদ দিয়ে দিই। তাহলে আমি চেক করে নেবো যে কীভাবে ভাগটা যাচ্ছে আমার ডিভিসিবিলিটি রুল অনুযায়ী। তো কী করে দেখা যাক, ধরো আমি প্রথমেই ধরলাম এই 3 দিয়ে দেখবো, মানে 3 দিয়ে যদি ভাগ যায় কোন সংখ্যাটা চেক করব। তো কীভাবে চেক করব? আমাকে বলে দিয়েছে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত অবশিষ্ট থাকবে? 2 অবশিষ্ট থাকবে, তাই তো? তাহলে আমি প্রথমে এর থেকে 2 যদি অবশিষ্ট করি, মানে বাদ দিয়ে দিই, তাহলে যে সংখ্যাটা থাকছে সেটা তোমার হচ্ছে পুরোটা ডিভিসিবল হবে। তাহলে এখানে যদি 2 বাদ দিই তাহলে কত হচ্ছে? হ্যাঁ, 1, 1, 1, 0, তাই তো? যদি এর থেকে 2 বাদ দিই তাহলে কত হচ্ছে? 1, 1, 4, 8, তাই তো? যদি এর থেকে 2 বাদ দিই তাহলে কত হচ্ছে? 1, 1, 0, 1, 1, 1, 1, 1, 1, তাই তো? আচ্ছা, আর এটা যদি আমি 2 বাদ দিই তাহলে কত হচ্ছে? 1, 1, 5, 2। এবার দেখো, তুমি একটা জিনিস চেক করবে, এই যে সংখ্যাগুলো তুমি তৈরি করলে 2 বাদ দিয়ে, এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা বা কোন সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। যদি তোমার ভাগ্য ভালো থাকে, একটাই সংখ্যা যদি 2 দিয়ে 3 দিয়ে ভাগ যায় তাহলে তোমার ওটাই উত্তর। যদি আরও দুটো যায় তাহলে তুমি পরের চান্সটা নেবে, সেটা আমি পরে বলছি। আগে বলো, এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ স্যার যায়। কেন? আমরা 3-এর ডিভিসিবিলিটি রুল জানি। সেখানে কি প্রত্যেকটা যে ডিজিট আছে সেই প্রত্যেকটা ডিজিটের যদি সাম, যদি যে সংখ্যাটা হবে সেটা যদি 3 দিয়ে ডিভিসিবিলিটি হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যায়। দেখো 1 + 1 + 1 করলে কত হবে? 3। তাহলে এটা 3 দিয়ে ডিভিসিবিলিটি যাচ্ছে, তার মানে উত্তর এটা হতে পারে। 1 নম্বর। যদি এটা চেক করি দেখি, দেখো 8 × 4 = 12, 13, 14, এটা 14 হচ্ছে। 14 কি 3 দিয়ে ডিভিসিবল হয়, মানে ভাগ হয়? হয় না। তাহলে এই অপশানটা বাদ চলে যাচ্ছে, তার মানে এইটা প্রথমেই আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, এবার 3 নম্বর অপশান সিটা দেখি। এবার এই যে সংখ্যাটা তৈরি হয়েছে, দেখো 1 + 1 + 1 + 1 মানে 4। 4 কি 3 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এই সংখ্যাটাও উত্তর আমার হচ্ছে না। তাহলে পড়ে থাকছে কোনটা? এইটা দেখি, এটা দেখি। যদি দেখো 5, 6, 7, 8, 9, হ্যাঁ এটা 9 হচ্ছে। তাহলে যদি এর সামটা 9 হয় তার মানে এটা 3 দিয়ে ডিভিসিবল হচ্ছে। তাহলে উত্তর তোমার 1, মানে অপশান এ আর অপশান ডি এর মধ্যে থাকছে, তাই তো? এবার দেখি, এবার আমি চেক করব। এবার আমি কি চেক করব? আমি দুটো দেখো অলরেডি এলিমিনেট করে ফেলেছি, তাহলে আমার কাছে কোশ্চেনের উত্তরের কাছে পৌঁছানোর অনেকটা সহজ হয়ে গেছে, কারণ দুটো আমি এলিমিনেট করে ফেলেছি আর দুটো পড়ে রয়েছে। তাহলে 3-এর তো গল্প হয়ে গেছে। এবার 5 দিয়ে দেখি, 5 দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে কত অবশিষ্ট থাকবে বলেছে? 4। তাহলে এই প্রত্যেক এই দুটো থেকে, এই দুটোই পড়ে আছে, তাহলে এই দুটো থেকে 4 বিয়োগ দেবো, তাই তো? তাহলে এখান থেকে বলো 4 যদি ভাগ যায় তাহলে ইউনিট ডিজিট কত হবে, মানে বিয়োগ যদি করি তাহলে 1,
1108, আর এটা বিয়োগ করলে কত হবে 1150। এবার তুমি বলো 5 দিয়ে এই দুটোর মধ্যে কোনটা ভাগ যায়? লাস্টে শূন্য আছে, এটাই যাবে। আমরা কি জানি 5-এর ডিভিসিটি রুল, সেটা কি শেষে কোনো সংখ্যার যদি 5 অথবা 0 থাকে তাহলে সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যায়। তাহলে কোনটা উত্তর হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এটাই হলো তোমার সেই সংখ্যাটা যেটা হচ্ছে তোমার 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে আর 11 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 2 4 যথাক্রমে 6 এবং 10 তোমার অবশিষ্ট থাকবে। বোঝা গেছে? তোর নেক্সট অঙ্কে যাই। দেখো 2 নম্বর কোশ্চেন, 42 নম্বর কোশ্চেন, তাই তো? 42 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে এ বি সি এর বয়সের অনুপাত 3:5:8 এবং এ ও বি এর বয়সের যোগফল 64 বছর হলে এ বি ও সি এর বয়স হবে। তাহলে তোমাকে তিনজনের বয়স বার করতে বলেছে, একটা অনুপাত দেওয়া আছে। তাহলে এ বি আর সি এই তিনজনের অনুপাত কত দেওয়া আছে? তোমার 3:5:8। দেখো আমি ধরেই নিচ্ছি এর বয়স 3 বছর, বি এর বয়স 5 বছর আর সি এর বয়স 8 বছর, কারণ আমি জানি রেশিও তোমার হচ্ছে ফেক ডেটা, রিয়েল ডেটা নয়, তবু আমি এটাই ধরে নিলাম। তাহলে আমাকে বলেছে এ আর বি এর বয়সের যোগফল করলে কত হবে? 64। তাহলে এ আর বি মানে হচ্ছে এই দুটো, তাহলে 5 আর 3 যোগ করলে কত হয় বলো? 8 হয়। তাহলে 8-এর ভ্যালুটাই হচ্ছে আমার 64, এটাই তো আমার দেওয়া আছে। তাহলে এখান থেকে 1-এর ভ্যালু 1 ইউনিটের ভ্যালু বার করে নেবো, তাহলে কত হবে? 28 64 মানে 8। তাহলে 1-এর ভ্যালু যদি 8 হয় তাহলে 3-এর ভ্যালু কত হবে? 3 24। দেখো এবার অপশানে দেখো একটাই 24 রয়েছে, তাই না? তাহলে উত্তর তোমার অপশান বি। আর কোথাও তো 24 নেই, মানে এর বয়স কোথাও তো আর 24 নেই, তাহলে এটাই উত্তর। যদি তোমার পছন্দ না হয় আরেকটু দেখে নাও, তাহলে 5-এর ভ্যালু কত হবে? 5 40, দেখো অপশানে আছে। আচ্ছা যদি সি এর ভ্যালু তাহলে কত হবে? 28 64, তার মানে উত্তর হচ্ছে অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কে যাও। 43 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, খুব ভালো কোশ্চেন, কিন্তু তোমরা এটা দেখেই বলবে স্যার এই রকম অঙ্ক তো আসবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা তো চক্রবৃদ্ধির কোশ্চেন, আমাদের সিলেবাসে স্যার সিম্পল ইন্টারেস্ট দিয়েছে। স্যার একটাই কথা বলবো, যদি দিয়ে দেয় তোমার কিছু করার আছে নেই, তাহলে তুমি প্র্যাকটিস করে রাখো, দিয়ে দিলে তোমার যেন এটা মিস না হয়ে যায়, এটুকু খালি ব্যাপার। তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা বলছে রমেনবাবু 10,000 টাকা জমা রেখেছেন 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য। 3 বছর পরে তিনি কত টাকা পাবেন? মানে কি জানতে চেয়েছে? 3 বছর পর তোমার অ্যামাউন্টটা জানতে চেয়েছে। আর অ্যামাউন্ট আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটাই সূত্র আছে, সেটা কি? অ্যামাউন্ট ইজ ইকাল টু পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার টি। এটাই হচ্ছে আমার মেন কনসেপ্ট। কিন্তু আমি এটাতে যাবো না, তোমরা এটা বসিয়ে দিতে পারো। পি এর ভ্যালু 10,000 দেওয়া আছে, হ্যাঁ, আর এর ভ্যালু 10% দেওয়া আছে, আর টাইম তোমার টি মানে টাইম মানে তোমার 3 দেওয়া আছে। তুমি এটা যেতে পারো, তুমি এটা বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যাব না। কেন যাব না? আমি দেখো একটু শর্টকাটে করবো। কীভাবে করবো? যদি তোমার হচ্ছে এইখানে রেট অফ ইন্টারেস্ট মানে তোমার যে পার্সেন্টেজটা দেওয়া থাকে, এটা ফুল টস। আমি সবাইকেই বলি, সবসময় বলি, আমার অফলাইন ক্লাসেও বলি, অনলাইন ক্লাসেও তোমাদেরকেও বলছি, যে কি আমার 10% চক্রবৃদ্ধি সুদের যে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, এটা যদি দেওয়া থাকে এটা ফুল টস। আরও ফুল টস তখন তৈরি হয়ে যায় যখন তোমাকে টাইম দিয়ে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে আরও ফুল টস। কীভাবে? স্যার 10% কী হচ্ছে? বৃদ্ধি হচ্ছে। 10% বৃদ্ধি মানে কি? 100-এর মধ্যে 10, তার মানে এটা কাটাকাটি করলে কত হবে? 1-এর 10, তার মানে 10-এর মধ্যে 1 বেড়েছে। কত হয়েছে গো? 10-এর মধ্যে 1 বেড়ে 11/10 হয়েছে, ঠিক কি না? বলো ঠিক আছে। এবার তাহলে আমাকে বলছে 3 বছর টাকাটা কেটেছে। তার মানে কি? এই যে 11 টাকাটা আর এই যে 10 টাকাটা, এটাও তার মানে 3 বছর টাকাটা খাটবে, এটাও 3 বছর টাকাটা খাটবে। তার মানে এইখানে এই দুটোর মধ্যে আমাকে বলতো কোন টাকাটা আসল, মানে যে টাকাটা আমি রেখেছিলাম এই দুটোর মধ্যে 10 রেখেছিলাম, ওটা ইন্টারেস্ট দিয়ে 11 হয়েছে। তো 10 যদি রেখেছিলাম, ইন্টারেস্ট দিয়ে 11 হয়েছে, তাহলে এইখানে আমার এই টোটাল অঙ্কের মধ্যে কোনটা দেওয়া আছে? স্যার আমাকে তো প্রিন্সিপাল দেওয়া আছে, 10,000 দেওয়া আছে, তার মানে এর ভ্যালুটাই 10,000। কিন্তু আমি যদি এইটাকে যদি 3 বার গুণ করি, মানে 10কে যদি 3 বার গুণ করি, কত হবে? 1-এর গায়ে 3টে শূন্য হবে। কিন্তু স্যার এখানে মিলছে না, এখানে তো 10,000 দেওয়া আছে, তার মানে এর সঙ্গে আরেকটা আমাকে আলাদা করে কত গুণ করতে হচ্ছে? একটা 10 গুণ করতে হচ্ছে, তবে 10,000 সঙ্গে মিলবে। তাহলে এইটা যেটা হবে, এটা 3 বার গুণ করলে কত হবে? 11 গুণ করলে হয় 121, আর তার সাথে যদি 11 গুণ করা হয় তাহলে কত হবে? 1331। এটা তোমরা করে করে বুড়ো হয়ে গেছো, এমনই ডেটা। তাহলে এর সঙ্গে যদি 10 গুণ করি তাহলে কত হচ্ছে? 13,310, তাই তো? তাহলে উত্তর কোনটা হবে? অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। এটাই জানতে চেয়েছিল অ্যামাউন্ট কত হবে। 10,000 রেখেছিলাম, 13,310 টাকা পাবো। ওকে, বোঝা গেছে। নেক্সট অঙ্কে যাই, চলো। দেখো 44 নম্বর কোশ্চেন কি বলছে?
বলছে একজন বিক্রেতা একটি টেলিভিশনের মোট 8% ছাড় দেওয়ার পর 17,940 টাকায় বিক্রি করে 19.6% লাভ করেন। যদি তিনি কোনো ছাড় না দিতেন তবে লাভের হার কত ছিল? দেখো আমি তোমাকে ডাইরেক্টলি বলে দিচ্ছি, এটা তুমি বড় প্রসেসে করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু তোমার সময় নষ্ট ছাড়া কিছু হবে না। এটা অঙ্কটাকে বোঝো, যদি তিনি কোনো ছাড় না দিতেন, এইটাই হচ্ছে মেন লাইন। মানে কি স্যার, এটা হচ্ছে নো ডিসকাউন্টের অঙ্ক। এটা তোমাকে একটা টাইপ বুঝতে হবে, এটা নো ডিসকাউন্ট, অথবা এটাকে তোমাকে তুমি বলতে পারো উইদাউট ডিসকাউন্ট। ঠিক আছে, উইদাউট ডিসকাউন্ট, এই দুটো কথা ভালো করে মনে রাখো। হয় তোমার হচ্ছে এটা নো ডিসকাউন্ট অথবা উইদাউট ডিসকাউন্ট, মানে তোমার ইংলিশে থাকলে এটা উইদাউট ডিসকাউন্ট বা অথবা নো ডিসকাউন্ট কথাটা থাকবে, আর বাংলায় থাকলে কোনো ছাড় না দিতেন। তোমার একবার হয়তো ছাড় দেবে বলবে, আর একবার বলবে লাভ অথবা লোকসান। ঠিক আছে, এই দুটো দেওয়া থাকবে, দুটো পার্সেন্টেজ দেওয়া থাকবে, আর একটা তোমার হচ্ছে ডেটা দেওয়া থাকবে। তুমি এখান থেকে কিভাবে বানাবে, তোমাকে জানতে চেয়েছে লাভের হার, দেখো তোমাকে পার্সেন্টেজ জানতে চেয়েছে, তাহলে তোমার এইটা না কোনো প্রয়োজন নেই। শর্টকাটে যদি করতে চাও, তুমি যদি বড় প্রসেসে করতে চাও এটা, তুমি এটাকে ডিসকাউন্ট, তুমি এমআরপি ধরে চলতে পারো, যে এমআরপি তোমার হচ্ছে 100। হ্যাঁ, এমআরপি সবসময় ছাড় তো সবসময় এমআরপির উপরই হয়, ছাড় সবসময় এমআরপির উপর হয়। এমআরপি মানে কি তোমার হচ্ছে মার্ক প্রাইস। ঠিক আছে, মার্ক প্রাইস, নট মার্কেট প্রাইস, মার্ক প্রাইস মানে যেটা তোমার হচ্ছে ধার্য মূল্য, বা যেটা তো প্রিন্টেড করা থাকে, যেটা ছাপানো থাকে কোনো দ্রব্যের ওপর। তাহলে মার্ক প্রাইস যদি 100 হয়, তার উপর 8% ছাড় দিয়ে 92 করে তুমি ধরে ধরে করতে পারো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, ওইভাবে আমি যাচ্ছি না, আমি ডাইরেক্ট তোমাকে বলছি একটা ফরম্যাট তুমি যদি মনে রাখতে পারো, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে তোমার কাছে আর ভালো এর থেকে কিছু হবে না। তাহলে সেটা কি, সেটা হচ্ছে তোমার x + y বাই 100 কি হয়েছে, ছাড় দিয়েছে তো, তাহলে -x ইন্টু তোমার হচ্ছে 100, এটা তোমার পার্সেন্টেজে জানতে চাচ্ছে। এই ফরম্যাটে তুমি যদি বসিয়ে দাও তাহলে তোমার উত্তর হয়ে যাবে। স্যার এক্স কি ওয়াই কি, অবশ্যই বলবো, না বলে যাবো কোথায়। তাহলে এক্স হচ্ছে তোমার যে ছাড়, তার মানে আমি এখানে লিখছি এক্স হলো তোমার ডিসকাউন্ট, যে ছাড়টা দিচ্ছে সেই ডিসকাউন্টের পার্সেন্টেজ হচ্ছে এক্স। ওকে, আর ওয়াইটা কি স্যার, ওয়াইটা হচ্ছে তোমার ওই যে প্রফিট হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ, লস হলে এখানে মাইনাস হতো, অসুবিধার কিছু নেই। চলো এটা দেখি এবার। যদি আমি অঙ্কে বসাই এটা, তাহলে এক্স কত 8 আর তোমার ওয়াই কত 19.6, তাহলে দেখো 8 + 19.6 বাই 100 মাইনাস এক্স, এক্স মানে ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে 8, তাহলে 100 - 8 ইন্টু 100। কেন 100 স্যার করছেন, কারণ আমাকে লাভের হার মানেই তো পার্সেন্টেজ, শতকরাই জানতে চাইছে, তাহলে পার্সেন্টেজে উত্তর চাই সেই জন্য। তাহলে দেখো এটা যদি আমি যোগ করি তাহলে কত হবে, তোমার হচ্ছে 27, তাই তো, তাহলে 227.6 বাই তোমার হচ্ছে এটা বিয়োগ করলে 92 ইন্টু তোমার হচ্ছে 100, তাই তো, এটাই হচ্ছে আমার। এবার তুমি এটাকে যদি কাটাকাটি করো তাহলেই হয়ে যাবে। দেখো যদি কাটাকাটি করি কত হবে, 3 9 7 তোমার 3 2 6, এটা 3 দিয়ে কাটছে, আর তোমার হচ্ছে এখানে আর দশমিক আছে, দশমিক তুললে এখান থেকে একটা শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকছে 30, তাই তো, তাহলে 30% হবে উত্তর। দেখো অপশানে দেখো 30% কোথাও নেই, তার মানে কোনটা উত্তর হবে, অপশান ডি কোনোটি নয়, যেটা উত্তর হবে তোমার 30%। ওকে, নেক্সট অঙ্কে যাই, চলো, আশা করি বুঝতে পেরেছো। দেখো এর পরের কোশ্চেনটা 45 নম্বর কোশ্চেন। কি বলছে, বলছে 5 বছর পূর্বে পুত্রের বয়স মায়ের বয়সের অর্ধেক ছিল। আগে লিখে ফেলি, বলছে 5 বছর আগে। আচ্ছা, এর আগে একটা জিনিস আগে তোমাদের বুঝতে হবে, যে এইরকম টাইপের কোশ্চেন করতে গেলে সবসময় না, দেখো এক কোশ্চেনটা একবার একটু ভালো করে পড়ে নাও, আরও বুঝতে পারবে। 10 বছর পূর্বে পুত্র মায়ের মিলিত বয়সের যোগফল ছিল এত, মায়ের বর্তমান বয়স কত। দেখো এই টাইপের কোশ্চেন করতে গেলে একটা জিনিস মেন পয়েন্ট, সেটা হচ্ছে কি প্রথমেই তুমি প্রেজেন্ট এজটাকে আগে কল্পনা করে নাও। এরপর দেখো একটা দুটো জিনিস ঘটনা ঘটছে, একবার 5 বছর আগে, হ্যাঁ, তারপর বলছে 5 বছর, আচ্ছা এটা একটু ভুল আছে দেখো, তাই না, 10 বছর পূর্বে বলছে, আবার বলছে হবে, তার মানে এটা পূর্বে হবে না, 10 বছর পর হবে। ঠিক আছে, একটু টাইম মিস্টেক হয়ে গেছে, একটু চেক করে নিও। ঠিক আছে, হবে বলছে তো, তার মানে 10 বছর পর, তার মানে প্লাস 10 বছর, মানে বর্তমান বয়সের থেকে 10 বছর পর। একটা 5 বছর আগে একটা জিনিস ঘটনা ঘটেছে, আর একটা 10 বছর পর, এখন থেকে 10 বছর মানে বর্তমান বয়স থেকে 10 বছর পর একটা ঘটনা ঘটেছে। এই দুটো তোমায় ক্রাইটেরিয়া দিয়েছে। এই দুটো ক্রাইটেরিয়া তুমি যদি বার করে শর্ত অনুযায়ী করে দিতে পারো, তাহলে তোমার উত্তর হয়ে যাবে। তাহলে প্রথম শর্ত আমার কী বলেছে, 5 বছর পূর্বে বলছে পুত্রের বয়স মায়ের বয়সের অর্ধেক। তাহলে পুত্রের যে বয়সটা সেটা মায়ের যে বয়স হবে তার অর্ধেক হবে, বা আমি যদি ঘুরিয়ে বলি, মায়ের বয়স পুত্রের বয়সের দ্বিগুণ।
এটাই তার মানে আমার প্রতিস্থাপন হচ্ছে। তাহলে এই জিনিসটা তো আমি একটা পেয়ে গেলাম, ঠিক আছে। আর দ্বিতীয়বার কি বলছে, মানে যদি তুমি এক্স ধরেই চলো, চলো তোমার যদি এক্স ধরে সুবিধা হয় তাহলে এক্স ধরেই চলো। তাহলে আমি যদি বলি তোমাকে যে পি এর মান যদি তোমার এক্স হয়, এক্স বছর হয়, মানে পি মানে পুত্র আর কি, পুত্রের বয়স যদি এক্স বছর হয় তাহলে মায়ের বয়স কত হবে, 2x, তার দ্বিগুণ, তাই তো। এটা পেয়ে গেছি। এটা কত, 5 বছর আগে। এবারে বলছি 10 বছর পর তাদের বয়সের মিলিত বয়সের যোগফলটা হবে তোমার 84। আচ্ছা 10 বছর পর যেতে গেলে মানে এখন থেকে 10 বছর, তাহলে আগের যে আমি তো এখন দাঁড়িয়ে আছি এই সূত্র শর্ত অনুযায়ী আমি দাঁড়িয়ে আছি এইখানে 5 বছর আগে এখন থেকে, তাহলে আমাকে এইখান থেকে টোপকে 10 বছর যেতে হবে, মানে এখান থেকে এখানে যেতে গেলে এই 5 বছর অ্যাড করতে হবে প্লাস আরও 10 বছর, মানে টোটাল কত, 15 বছর, মানে পুত্রের বয়সের যেটা হবে তার সাথেও 15 যোগ হবে। আচ্ছা আর তোমার হচ্ছে মায়ের যে বয়সটা হবে, মায়ের বয়স কত দেওয়া আছে তোমার হচ্ছে 2x প্লাস 15, তাই তো। তাহলে মায়ের বয়সের থেকেও 15 যোগ হবে। এই দুটোর যোগফল তোমাকে দেখো দেওয়া আছে 84, তাই না, বলে দিয়েছে। তাদের 10 বছর পর 10 বছর আমি বার করে নিচ্ছি, তাহলে আগের 5 বছর আর এখন 10 বছর, মোটামুটি তোমার 15 বছর। তাহলে এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এক্সের ভ্যালু পেয়ে যাবো। তাহলে এটা 3x আর 15 15 30 যদি ওইদিকে যায় তাহলে এটা কত হবে, 54, তাই তো। তাহলে 54 আর এদিকে 3 দিয়ে এটাকে যদি কাটি তোমার হচ্ছে 3 18 54, তাই তো, 3 18 54। তাহলে এক্সের ভ্যালু কত হলো, 18। তাহলে এক্সের ভ্যালু যদি 18 হয় মানে এক্সটা কাকে ধরেছিলাম, পুত্রকে ধরেছিলাম, তাই তো। তাহলে পুত্রর বয়স 18, কখন এটা কিন্তু 5 বছর আগে ধরেছিলাম আমি, 5 বছর আগে। তাহলে 5 বছর আগে পুত্রের বয়স ছিল 18, আমাকে জানতে চাইছে মায়ের বয়স বর্তমান বয়স কত। তাহলে মায়ের বয়স 5 বছর আগে কত, 2 × 18 মানে 18 দুগুণে 36, এটা 5 বছর আগে। তাহলে 5 বছর পর তাহলে বর্তমান বয়স হবে, তাহলে এর সঙ্গে আরও 36 সঙ্গে আরও 5 অ্যাড হবে, তাহলে যদি অ্যাড করি তাহলে কত হবে 41। তাহলে মায়ের এখন বর্তমান বয়স হচ্ছে 41, অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তো নেক্সট অঙ্কে যাই। মাপ করবে একটু, কারণ আমার একটু শরীরটা খারাপ, আমি মাঝে মাঝে এরকম কেসে ফেলছি, সরি। হ্যাঁ, তো 46 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, কোনো আসল 2 বছরে 505.20 টাকা এবং 4 বছরে 589.40 টাকা সুদে মূলে হয়েছে। মানে সুদ আর আসল একসঙ্গে, সুদে মূলে মানে হচ্ছে আসল টাকা প্লাস ইন্টারেস্ট, এই দুটো মিলিয়ে হয়েছে তোমার সুদে মূলে। এবার স্যার আপনি কি করে বুঝলেন স্যার, এসআই লিখে দিলেন, যদি কিছু না বলে দেওয়া থাকে সেটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, এটা তোমাকে ধরে নিতে হবে। এবার দেখো এর আমি কীভাবে করবো, দেখো আমাকে প্রথমে যেটা বড় সুদটা যেটা বলেছে সেটা আগে বার করে নিই, ঠিক আছে। তাহলে 4 বছরে আমার সিম্পল ইন্টারেস্ট, মানে 4 বছরের যে সিম্পল ইন্টারেস্টটা প্লাস আসলটা, এই টাকাটাই আমাকে দেওয়া আছে কত, দেখো 589.40, তাই না। আচ্ছা 2 বছরের এসআই মানে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, এটার ভ্যালু দেওয়া আছে 505.20, তাই তো, এটা দেওয়া আছে। আচ্ছা তাহলে আমি যদি এর থেকে এটা টোটালটা বিয়োগ করি তাহলে 4 বছর থেকে 2 বছর বাদ দিলে কত হবে, 2 বছরের পাবো। এবার দেখো এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে প্রিন্সিপাল কেটে যাচ্ছে, তাহলে 4 বছরের ইন্টারেস্ট থেকে 2 বছরের ইন্টারেস্ট বাদ দিলে কত ইন্টারেস্ট পাবো, সিম্পল ইন্টারেস্ট 2 বছরের সিম্পল ইন্টারেস্ট পাবো, তাই তো। আর অ্যামাউন্টটা বাদ দিলে কত হবে, দেখো 0 এদিকে 2 আর এদিকে 5, তোমার হচ্ছে 4, তাই তো, 84.20। দেখো এটা হচ্ছে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট আমি পেয়ে গেছি। এরপর আমি কি করব, এরপর হচ্ছে আমাকে জানতে চেয়েছে আসল টাকাটা কত আর সুদের হার কত, ঠিক আছে। তাহলে আসল টাকা বার করব। দেখো এরপর আর এক বছরের সুদটা বার করার দরকার নেই, কারণটা কি, দেখো এই যে 2 বছর তোমার বেরিয়েছে, এই দুটোর মধ্যে আমাকে প্রতিস্থাপন করতে হবে, তার মধ্যে 2 বছর দেওয়া আছে, তাহলে এইটাকে ধরে চলে গেলেই আমার উত্তর হয়ে যাবে। কি করে হবে, দেখো তাহলে 2 বছরের আমার সুদে মূলে টাকাটা দেওয়া আছে এইটা, তাহলে ইন্টারেস্ট 2 বছরের ইন্টারেস্ট হচ্ছে এইটা, তাই তো। তাহলে আমি যদি তোমার হচ্ছে আমি যদি বসাই যে তোমার হচ্ছে পি ইন্টু এসআই ইজিক্যাল টু P/100, যদি আমি এটা বসাই তাহলে এখান থেকে আমাকে আসল টাকাটা আমি বার করতে পারবো। কীভাবে বার করতে পারবো, দেখো আমাকে ইন্টারেস্ট তো দেওয়া আছে, ইন্টারেস্ট, আচ্ছা আসল টাকা তো আমি ওভাবে কেন বার করবো, আমি এইভাবে বার করে দিই না, যে 2 বছরের টাকাটা রয়েছে তাহলে 505.20, এর থেকে যদি আমি ইন্টারেস্টটা বাদ দিই তাহলেই তো আমার প্রিন্সিপাল চলে আসবে, তাই না, তাহলে এর থেকে এটা যদি বাদ দিই তাহলে দেখো 0 0, আচ্ছা এখান থেকে 84 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, তোমার হচ্ছে 504, এদিকে তোমার হচ্ছে 1, তার মানে হচ্ছে 421, তাই তো,
421, তাহলে 421 টাকা তোমার প্রিন্সিপাল তুমি পেয়ে গেলে। তাহলে তোমার উত্তর দেখো, আচ্ছা উত্তর তোমার দু জায়গায় রয়েছে, অপশান এতেও উত্তর আছে, অপশান ডিতেও রয়েছে, তাই তো? তাহলে তোমাকে ইন্টারেস্টটা বার করতেই হবে। আচ্ছা ইন্টারেস্টটা যদি আমি এখান থেকে বার করি তাহলেও তো হয়ে যাবে। তাহলে আমার প্রিন্সিপাল তো বেরোলো কত, 421। রেট অফ ইন্টারেস্টটা জানি না, বছরটা কত বছরে, 2 বছরের ধরে রেখেছি, আর 2 বছরের ইন্টারেস্টটা কত, 84.20, তাই তো? আমি বসিয়ে দিলাম, নিচে 100। তাহলে যদি কাটাকাটি করি, দেখো এই দশমিক তুললে নিচে 100 হবে, সেই 100 কেটে যাবে। আচ্ছা যদি আমি এখান থেকে কাটাকাটি করি তাহলে দেখো 4, আচ্ছা এটা ডবল রয়েছে, দেখো 2 দিয়ে এটাকে গুণ করলে এইটা হয়, তার মানে হচ্ছে এটা 2। আচ্ছা এই 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, আচ্ছা এখানে 2, এখানে শূন্য একটা রয়েছে, শূন্যটা থেকে গেল, তাহলে আর ইজিক্যাল টু কত হচ্ছে তোমার 10, তাই তো? দেখো একটু ক্যালকুলেশনটা দেখে নাও, নিজের মতো করে নেবে, অসুবিধে কিছু নেই, আমি ঠিকঠাকই করেছি। তা 10%, তাই তো? তা 10% অপশান কোথায়, এখানে আছে, তাহলে অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেশনটা নিজের মতো করে নিও, ঠিক আছে? ওকে, নেক্সট অঙ্কে যাই। 47 নম্বর কোশ্চেন দেখি। আচ্ছা দেখো 47 নম্বর কোশ্চেন কী বলছে, রাহুল লিখিত মূল্যের উপর, এই লিখিত মূল্য মানে জানো, এই লিখিত মূল্য মানেই হচ্ছে তোমার এমআরপির কথা বলছে, যেটা হচ্ছে মার্ক প্রাইস, ঠিক আছে, যেটা তোমার ধার্য মূল্য বাংলায় বলে। রাহুল লিখিত মূল্যের উপর 25% ছাড়ে একটি দ্রব্য কিনে এবং সেটি 660 টাকায় বিক্রি করে 10% লাভ করে, দ্রব্যটির লিখিত মূল্য কত? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে একবার দেখো এখানে গল্পটা একটা বোঝো। রাহুল বলে যে ব্যক্তিটা, সে কোনো একটা ব্যক্তির কাছ থেকে কিনেছে, কোনো একটা ব্যক্তির কাছ থেকে জিনিসটা কিনেছে, কিনে কোনো একটা ব্যক্তিকে সে বিক্রি করেছে। তাহলে এখানে কিন্তু রাহুল মাঝে ব্যক্তি, সে একবার যখন কিনছে সে তখন ক্রেতা, সে যখন আবার কাউকে বিক্রি করছে সে তখন বিক্রেতা। এই জিনিসটাই গল্পটা কিন্তু বুঝতে হবে তোমাকে, না হলে তুমি এই অঙ্ক কিন্তু করতে পারবে না। ঠিক আছে, চলো দেখা যাক কীভাবে করি। দেখো তাহলে এখানে বলেছে 25% ছাড়ে সে দ্রব্যটা কিনেছে। তাহলে রাহুল যখন কিনেছে তখন সে 25% ছাড়ে কিনেছে, ডিসকাউন্টে সে জিনিসটা কিনেছে। তার মানে কি, এখান থেকে যখন ছাড় হয় তখন তার মানে কি, ছাড় কিসের ওপর হয়, এমআরপির ওপর। আমি ধরে নিলাম 100 টাকা এমআরপি, আর যখন সে কিনেছে তার মানে সে এসপি, যে ভদ্রলোক এটা বিক্রি করেছে তার হচ্ছে এটা এসপি, তাই তো? তাহলে এসপি তো কত টাকা হয়েছে, যেটা রাহুলের কাছে সিপি, ঠিক আছে, তাহলে এসপি কত টাকা হবে স্যার, 75 টাকা হবে, তাই না? এইটা যেটা তোমার হচ্ছে যে ভদ্রলোক বিক্রি করেছে তার কাছে এটা এসপি, রাহুলের কাছে, রাহুল আমি লিখছি এখানে, রাহুলের কাছে কিন্তু এটা সিপি, ও কিনেছে এটা, এই টাকায় কিনে সে এবার বিক্রি করবে 10% লাভে। ঠিক আছে, এবার যখন রাহুল লাভ করছে, তার 10% লাভ করছে, প্রফিট করছে, কখন প্রফিট করছে, সেই জিনিসটা কিনে নিয়ে আসার পর বিক্রি করে দিয়েছে। প্রফিট কিসের ওপর হয়, সিপির ওপর আর এসপির ওপর, তাই তো? তাহলে আমি যদি 100 টাকা যদি সিপি ধরি, তাহলে তোমার হচ্ছে এসপি কত হবে, 110 টাকা, মানে 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করেছে, তাই না? এবার দেখো তোমাকে এই দুটো ডেটার মধ্যে একটা ডেটা দেওয়া আছে, কোনটা, 660 টাকা। 660 টাকাটা কোনটা, 660 টাকায় বিক্রি করেছে, তার মানে 110 টাকার ভ্যালু যদি 660 টাকা হয়, তাহলে একের ভ্যালু কত, 6, তাহলে সিপির ভ্যালু কত, 600, তাই তো? তাহলে আমি সিপি পেয়ে গেলাম 600, জিনিসটা তার মানে কত টাকায় কিনেছে গো, সে 600 টাকায় কিনেছে। তাহলে এইখানে এই 600টা এইখানে এই 75-এর সঙ্গে সমান নয়, বলো? হ্যাঁ, সে 600 টাকায় কিনেছে মানে 75 টাকায় কিনেছে, এটা এই হিসাবে হচ্ছে। তাহলে এখান থেকে যদি 75-এর ভ্যালু 600 হয়, তাহলে একের ভ্যালু কত হবে, দেখো 75, 5 8 40, তাই তো, 27 56, আচ্ছা 8, তাই তো? তাহলে 75 8 গুণ করলে 600 হয়। তাহলে একের ভ্যালু যদি 8 হয়, তাহলে 100-এর ভ্যালু কত, কোন 100, এই 100-এর ভ্যালু কত, এই 100-এর ভ্যালু হবে 800। কেন আমি স্যার এটা বার করলাম, দেখো লাস্ট লাইনটা পড়েছো, তোমাকে বলেছে লিখিত মূল্য জানতে চেয়েছে, মানে এমআরপিটা জানতে চেয়েছে। তাহলে এমআরপি হচ্ছে আমি এইখানে, আমাকে ব্যাক ক্যালকুলেশনে এইভাবে আসতে হলো। তাহলে লিখিত মূল্য কত, 800 টাকা। জিনিসটার দাম কত ছিল, এমআরপি কত ছিল জিনিসটার, 800 টাকা, যার ওপর 25% ডিসকাউন্ট দিয়েছে, যেটা 600 টাকা হয়েছে। সেই 600 টাকায় রাহুল কিনে এনেছে, কিনে আনার পর সে 10% ওর উপর লাভ করেছে, মানে 660 টাকায় বিক্রি করেছে। এই হচ্ছে মোটা গল্প ছিল, ঠিক আছে? আচ্ছা এর শর্টকাটেও করা যায়, আমি এখন বলছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। নেক্সট অঙ্কে যাচ্ছে, অন্য ক্লাসে এরকম যদি অঙ্ক থাকে অন্য তোমার প্র্যাকটিস সেটে, তখন আমি এইভাবে অন্যভাবে করিয়ে দেবো, ঠিক আছে? আমাদের সাথে থাকো, আশা করি তোমার লাভই হবে। চলো 48 নম্বর কোশ্চেনটা বলছে কি, কোনটি বৈষম্যানুপাতের উদাহরণ? আচ্ছা বৈষম্যানুপাত মানে কি, বৈষম্যানুপাত বুঝতে গেলে তোমাকে আগে সাম্যানুপাত বুঝতে হবে। মানে কি, ধরো আমি একটা অনুপাত বলছি, যেটা ধরো 2:2, মানে কি, এটাকে বলা হয় পূর্বপদ আর এটাকে বলা হয় উত্তরপদ। এটা পূর্বপদ আর এটা উত্তরপদ, মানে যে অনুপাতের মধ্যে তোমার পূর্বপদ আর উত্তরপদ একই ভ্যালু থাকে। দেখো এখানেও 2, এখানেও 2,
এটাকে কাটাকাটি করলে 1:1 হবে, মানে 1:1 অনুপাতে আসবে, মানে একই ভ্যালু দুরকম অনুপাতের মধ্যে উত্তরপদ আর পূর্বপদে থাকে, তাকে বলা হয় সাম্যানুপাত। আর এরই উল্টো হচ্ছে তোমার বৈষম্যানুপাত, মানে কি যখন আলাদা থাকে, মানে ধরো আমি 2:3 লিখলাম, 3:2 লিখলাম, 5:6 লিখলাম, মানে দেখো উত্তরপদ আর পূর্বপদের কিন্তু মিল নেই, মানে কি এটা আলাদা ডিজিট, এটা আলাদা ডিজিট, আলাদা সংখ্যা, ওটা আলাদা সংখ্যা, তখন তারকে বলা হয় বৈষম্যানুপাত। এবার তুমি একটু দেখো, তোমাকে এখানে চলরাশি দিয়ে বেশি দিয়ে দিয়েছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দেখো এ আর 16 এক, কি আমি বলতে পারি এর ভ্যালু কিছু আছে, এর তো চলরাশি, যা কিছু মান হতে পারে, তাহলে 16টা 16 হতে পারে, তাহলে দুটো কি এক আমি বলতে পারি না। ঠিক আছে, তার মানে এটা কিসের অনুপাত হচ্ছে, কিসের উদাহরণ হচ্ছে, বৈষম্যানুপাতেরই উদাহরণ হচ্ছে, আমি কাটবো না এটা, তার মানে ঠিক। তাহলে 2 নম্বরটা একটু চেক করি, দেখো সি আর ডি, তুমি বলতেই পারি না আমরা সি আর ডি, তাই না, সি এর ভ্যালু কি, ডি এর ভ্যালু কি, তার মানে এটাও বৈষম্যানুপাতের উদাহরণ হচ্ছে। এক্স ওয়াই এটাও হচ্ছে, তাহলে উত্তর কোনটা হবে, সবকটি, তাহলে উত্তর হবে তোমার সবকটি, যেটি হচ্ছে তোমার এখানে অপশান দেওয়া আছে তার মধ্যে সবকটি হচ্ছে বৈষম্যানুপাতের উদাহরণ। এখানে একটা দেওয়া উচিত ছিল তোমার হচ্ছে 1:1 উদাহরণ দেওয়া উচিত ছিল, যেটা হচ্ছে একটু ডিফিকাল্ট হতো, ডিফিকাল্ট না মানে একটু গুলিয়ে যাওয়ার চান্স থাকতো। নেক্সট অঙ্কে যাচ্ছি 49 নম্বর কোশ্চেনে, ঠিক আছে চলো। দেখো 49 নম্বর কোশ্চেন কি বলছে, 49 বলছে কোনো দ্রব্য ওয়াই টাকায় বিক্রি করায় X% ক্ষতি হলে ক্রয় মূল্য কত। একদম সোজা অঙ্ক, এটা তোমার ডাইরেক্ট সূত্র দিয়ে অপশানগুলো দেখি তুমি বুঝতে পারছো, ডাইরেক্ট সূত্রটা বসিয়ে দিয়েছে আর কিছুই না। তো আমরা একদম ডাইরেক্ট বার করে যাবো, আমাকে ক্রয় মূল্য বার করতে বলেছে। আমরা ক্রয় মূল্য সমান কি জানি, ক্রয় মূল্য সমান জানি সেটা হলো 100 বাই তোমার হচ্ছে 100 মাইনাস লস। কেন লসে বার করলাম স্যার, ক্ষতি বলেছে, যদি প্রফিট হতো তাহলে এটা প্লাস প্রফিট হতো বা পি হতো, ইন্টু তোমার হচ্ছে এসপি, এটা হচ্ছে আমার গল্প। তাহলে এইখানে একটু বসিয়ে দিই, তাহলে 100 বাই 100 মাইনাস লস কত বলেছে X%, তাহলে এটা এক্স ইন্টু এসপি কত দিয়েছে, কোনো দ্রব্যটা এত টাকায় বিক্রি করতে, তাহলে ওয়াই হচ্ছে তোমার এসপি। তাহলে এইটা যেখানে বসে আছে সেটাই আমার উত্তর। দেখো এইটা কোথায় অপশানে বসে রয়েছে, অপশান এতে বসে রয়েছে, তাহলে উত্তর হবে এটা 100 বাই 100 মাইনাস এক্স ইন্টু ওয়াই। বোঝা গেছে, নেক্সট অঙ্কে যাচ্ছি চলো। দেখো 50 নম্বর কোশ্চেন কি বলছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, মানে এই যে 4টে সংখ্যা দেওয়া আছে এর মধ্যে কোনটে মৌলিক সংখ্যা এটা জানতে চাইছে। 4 অঙ্কের প্রত্যেকটাই রয়েছে, তাহলে এই অঙ্ক কি করে করবো স্যার, এই অঙ্ক করতে গেলে তোমাকে একটা জিনিস জানতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় প্রাইম নাম্বার। কি বলা হয়, প্রাইম নাম্বার। কি বলা হয়, প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে প্রাইম নাম্বার কাকে বলে, প্রাইম নাম্বার হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাকে 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, মানে কি এর দুটো উৎপাদক থাকবে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে সেই সংখ্যা। কোন সংখ্যা, যে সংখ্যাটা তুমি ধরবে যে সেই সংখ্যাটা যদি ওই দুটো উৎপাদক থাকে, মানে সেই সংখ্যা, যেমন ধর আমি বললাম 3কে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ করলে মেলে 3, আর 3কে 3 দিয়ে ভাগ করলে মেলে, মানে এর উৎপাদক দুটো, সেই রকম সংখ্যাকে বলা হয় প্রাইম নাম্বার বা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে তোমাকে কোশ্চেন কি করেছে, এদের মধ্যে কোনটা, দেখো বড় বড় কোশ্চেন, তোমাকে ছোটো ছোটো দেয়নি, তোমাকে বড় বড় দিয়েছে, তাহলে আমাকে একটু অন্যরকমভাবে ভাবতে হবে, তাই তো। প্রাইম নাম্বারটা বোঝা গেছে, এবার তুমি দেখো এদের মধ্যে কোনটা যেটা হচ্ছে কোনো সংখ্যা দিয়েই ভাগ যাবে না, তোমাকে এর ডিভিজিবিলিটি রুল চেক করতে হবে, আর কিছুই না। দেখো আমি প্রথমটা দেখে বুঝতে পারছি না, 9 আর 10, আমি অন্য কিছু দিয়ে আসতে পারছি না, আমি এখন রাখছি ওটা। আচ্ছা পরেরগুলো দেখি, যেগুলোর আমি ডিভিজিবিলিটি রুল জানি সেগুলো। দেখো এইটাকে আমি কি দিয়ে ভাগ করে মিলবে, স্যার এটা একটু দেখে বুঝতে পারবে, এটা যত তুমি প্র্যাকটিস করো তত দিয়ে আসবে। দেখো একটা করে ঘর ছেড়ে যদি আমি এর যোগ করি, মানে কি এই জোড় স্থানের সংখ্যাটা আর বিজোড় স্থানের সংখ্যা যোগ করবো, মানে কীরকমভাবে 1 আর 1 যোগ করলে কত হবে, 1 + 1 মানে হচ্ছে তোমার 2, আর এই 1 + 1 মানে 1 + 1 যোগ করলে কত হবে 2। এদের যদি বিয়োগফল 0 অথবা 11 আসে, তার মানে এই পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়। দেখো আসছে তো, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তার মানে এই পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়। তাহলে এটা যদি 11 দিয়ে ভাগ যায়, তার মানে এটা কি উত্তর হতে পারে না, তাই তো। তাহলে মানে দুটো উৎপাদক হচ্ছে না, 11 একটা চলে আসছে উৎপাদক। আচ্ছা সি নম্বর কোশ্চেন, সি এর অপশানটা দেখো, 9 9 9 9, দেখেই বোঝাচ্ছে 3 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা তো হবেই না। তারপরটা দেখো ডিটাকে চেক করি, তাহলে সেম জিনিস দেখো, একটা করে ঘর ছেড়ে
1 প্লাস 0 যোগ করলে 1 হবে, আর 0 প্লাস 1 যোগ করলে 1 হবে। এদের বিয়োগফল 0 অথবা 11 যদি হয়ে যায় তাহলে এই পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়। দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে এটা অপশান হচ্ছে না, উত্তর তাহলে কোনটা হবে? এইটা। এবার দেখো স্যার আপনি কি করে বুঝলেন স্যার আপনার করা রয়েছে আগে থেকে হেনাতেনা অমুক তমুক, আপনি কি করে বুঝলেন 11? বাবা এইগুলোই তোমাকে চেক করতে হবে এই জিনিসগুলো দিয়ে, ঠিক আছে? যে তোমার 9 দিয়ে ডিভিজিবিলিটি যাচ্ছে কিনা, 3 দিয়ে ডিভিজিবিলিটি যাচ্ছে কিনা, ঠিক আছে, 11 দিয়ে ডিভিজিবিলিটি যাচ্ছে কিনা, 17 দিয়ে ডিভিজিবিলিটি যাচ্ছে কিনা, 13 দিয়ে ডিভিজিবিলিটি যাচ্ছে কিনা, আর 19 দিয়ে। এই কটাই তোমার থাকে, তোমাদের ছোটোখাটো পরীক্ষাতে এইগুলোই থাকে, সব থেকে বেশি থাকে 11, ঠিক আছে? এগুলো একটু চেক করে নেবে, সব থেকে বেস্ট হয়, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা দেখো 11 নম্বর কোশ্চেন কী বলছে, মান নির্ণয় করো। 999কে স্কোয়ার করতে বলেছে। বাহ, খুব ভালো জিনিস, করি। 999 আর নিচে হচ্ছে 999। এবার এখানে গুণ করতে বসি, ঠিক আছে? তাহলে 9 9 9 81 এরমভাবে করবো তো, করলে কিন্তু তোমারও পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমার ঘন্টা পড়ে যাবে, তোমার এই অঙ্কটাই শেষ হবে, তুমি 1 নম্বর অবশ্যই পেয়ে আসবে, কিন্তু তোমার পরীক্ষায় চাকরি আর পেতে হবে না, ঠিক আছে? তাহলে আমাকে এইভাবে করতে দেয়নি, যে এক্সামিনার দিয়েছে সে কিন্তু তোমাকে দেখছে না তুমি কত সুন্দর গুণ করতে পারো, তোমার আই কন্ট্যাক্ট কত ভালো, মানে তুমি কত চোখে রাখতে পারো কত সুন্দরভাবে, সেটাই দেখতে চাইছে, তোমার ক্যালকুলেশন দেখতে চাইছে না। তাহলে এভাবে কিভাবে করব স্যার? হ্যাঁ, এটাকে আমি একটু প্রসেসটাকে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে একটু জিনিস তোমার হচ্ছে দেখা দরকার, সেটা হচ্ছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট স্যার কি? ইউনিট ডিজিট হচ্ছে একক স্থানীয় সংখ্যা বা একক স্থানের সংখ্যা। একক মানে কি? ধরো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি একক, দশক, শতক, হাজার, এরমভাবে। ধরো আমি বললাম 123, ঠিক আছে? এই সংখ্যাটার একক স্থানের সংখ্যা কত? 3, মানে এই ইউনিট ডিজিট, ওটাকে ইংরেজিতে বলে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটটাকে খেয়াল করতে হবে। কী করে স্যার খেয়াল করবো? আচ্ছা 9 আর 9 গুণ করলে কত হবে? 1। দেখো এইটা যদি যতই তোমার গুণ হয়ে যাক না কেন, এই 1টা কিন্তু শেষে থেকেই যায়। এটা হচ্ছে ইউনিট ডিজিটের ফরম্যাট। 9 9 81 1টা যে আসছে, তুমি এই 4টে অপশানের মধ্যে দেখো কোথায় কোথায় 1 আছে লাস্টে। দেখো এইটা আছে, আর অপশান এ আছে, অপশান বি আছে। তাহলে এই দুটো আমার দেখারই প্রয়োজন নেই, ঠিক কি না? এই দুটো আমার দেখারই প্রয়োজন নেই। তুমি অপশানে কত কাজে চলে গেলে, হয় এটা উত্তর নয় এটা উত্তর। এইবার কি করে করব? স্যার আমাকে তো এবার তার মানে করতেই হবে। করতে হবে না, দেখো একটুখানি ভাবো। আচ্ছা 999কে আমি এইভাবে লিখতে পারি 1000 - 1। বলো হ্যাঁ স্যার লিখতে পারি তো 1000 - 1। তাহলে দেখো 1000 - 1 তারকে মানে 999কে স্কোয়ার করতে বলেছে, তাহলে 1000 - 1কে স্কোয়ার করলেও আমার উত্তর আসবে। তাহলে এটা কীভাবে দেখতে লাগছে স্যার? A - B ফরম্যাটে দেখতে লাগছে। হ্যাঁ, তো আমরা ছোটোবেলা থেকে এই সূত্র একটা জানি তো। কি জানি স্যার? A² - 2AB + B²। স্যার বসিয়ে দেবো? অবশ্যই বসিয়ে দাও। তাহলে দেখো 1000 স্কোয়ার, যদি 1000কে দুবার গুণ করো, এর যতগুলো শূন্য আছে ডবল বসিয়ে দিলেই উত্তর হয়ে যায়, ঠিক আছে? তাহলে এ ডবল বসিয়ে দিলাম, না 1000 স্কোয়ার হয়ে গেল, মানে A স্কোয়ার এসে গেল, মাইনাস B², 2AB মানে 2 × A × B, মানে A আমি ধরেছি কোনটা 1000, আর B কোনটা 1। তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 হবে, আর 1000-এর সঙ্গে 2 গুণ করলে 2000। তাহলে লিখে দিই 2000 প্লাস B²। তাহলে B কোনটা আমার 1, 1-এর স্কোয়ার করলে কত হবে? 1ই হবে, তাই তো? এবার দেখো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 1000, এটা যেমন রয়েছে আমার এটা থাক যেমন রয়েছে, এই দুটোকে আগে করে নিই, ঠিক আছে? তোমার হচ্ছে দেখো এইটা তোমার হচ্ছে মাইনাস, আর এটা তোমার হচ্ছে প্লাস, ঠিক আছে? তাহলে এটা মাইনাস এটা প্লাস, মানে যখন আলাদা আলাদা সাইন থাকে এবং তাদের মধ্যে যোগ বিয়োগ করতে হয়, তখন তোমার হচ্ছে বিয়োগ হচ্ছে, যদি যেটা করতে হয় সেটা হচ্ছে তার বড় সংখ্যাটা বসে, আর বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। তাহলে 2000 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 2 3 4 5 6, মাইনাস, ঠিক লিখলাম তো? 3 হ্যাঁ, আরেকটা শূন্য হবে, মাইনাস তোমার কত হচ্ছে এটা? 1999। দেখো বড় সাইনটা বসেছি আর বড়টা থেকে ছোটোটা বিয়োগ করেছি, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? এই সংখ্যাটা থেকে 999 বিয়োগ করতে হবে। স্যার এটাও তো অনেক বড়। করতে হবে না, দেখো কিভাবে করব। তুমি এইটাকে একটা কাজ করো, এইটাকে তুমি একটা বাড়িয়ে দাও, ঠিক আছে? 2000 বানিয়ে দাও। যদি তুমি এটাকে 2000 বানিয়ে দাও, তাহলে তুমি এর থেকে 2000 বাদ দিয়ে দাও। 2000 বাদ দিয়ে তুমি কি করো? 1 আবার ফেরত দিয়ে দাও, তাহলেই তো উত্তর হয়ে যাবে। তাহলে দেখো অপশানে কোনটা আসছে? 2000 যদি বাড়িয়ে দিই 2 মানে 98, দেখো অপশান এ। দেখো করে দেখে নাও, উত্তর ওটাই হবে, দেখে নাও তুমি। আর আগে তুমি তো 1 তো বাড়িয়ে পেয়েছো, সেই বাড়ানো 1, তাহলে তোমার লাস্টে আসছে। তাহলে উত্তর তোমার হচ্ছে অপশানে 99801। ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি।
আশা করি বুঝতে পেরেছো বিষয়টা কিভাবে বললাম। হ্যাঁ, ক্যালকুলেশন তোমাকে যত ছোট করতে পারবে তত ভালো। দেখো আবার একটা মান নির্ণয় দিয়ে দিয়েছে, বলছে কি 3 3 3 মানে তোমার দেখো 5খানা 3, ঠিক আছে, তাকে স্কোয়ার করতে হবে। স্যার এখানে তো আর 1000 500 পাবো না, ঠিক আছে, তাহলে কি করব, একে যদি আমি 1000 না পাই তাহলে আমি এখানে 1000 ধরবো কী করে? দেখো সব কিছু তোমায় করতে হয় না। আবার বলছি আমি বারবার বলছি, চোখে দেখো, অপশানকে এলিমিনেট করার চেষ্টা করো। অপশান এলিমিনেট হচ্ছে সবচেয়ে বেস্ট প্রসেস ফর দ্য জব অফ সরকারি জব, ঠিক আছে, মানে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অপশানকে যদি তুমি এলিমিনেট করতে পারো, ঠিক আছে, তার থেকে সব থেকে সোজা জিনিস আর কিছু হয় না, ঠিক আছে, খুব ভালো জিনিস। দেখো তো কীভাবে করবো স্যার? স্যার আপনি তো সেকালে নেই, মাত্র যদি আমি ইউনিট ডিজিট ধরে চলি তাহলেও তো হবে। হ্যাঁ স্যার, তাহলে লাস্টে তোমার হচ্ছে এটাকে গুণ করি, তাহলে তোমার কত হচ্ছে 3 3 9 অপশানে দেখো একটাই আছে, তাহলে উত্তর তোমার এটাই। এছাড়াও আরেকটা জিনিস দেখো বলেছি তোমাকে, এখানে কতগুলো ডিজিট আছে গো? স্যার 5খানা ডিজিট আছে। একে যদি এই সেম সংখ্যাকে যদি তুমি দুবার গুণ করো, মানে এই যে 5খানা ডিজিটের সংখ্যা দেওয়া আছে ডবল গুণ করো, তাহলে এর ডিজিটটা ডবল হয়ে যায়। মানে কি 5 4 আছে 10টা হয়ে যাবে, ঠিক আছে, 4টে থাকলে 8টা হয়ে যাবে, মানে বেশিরভাগ ক্ষেত্রে হয়, ঠিক আছে। তাহলে তুমি একটু কাউন্ট করে নাও 10টা কোথায় আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9, দেখো এটা 9টা, তার মানে এটাও হতো না, এটাও তো একদম সেম 9টা হচ্ছে না, এটাও 9টা হচ্ছে না, তাহলে উত্তর তোমার অপশান ডি হতো। তুমি এইভাবেও চেক করতে পারতে, ঠিক আছে। তাহলে চলো নেক্সট অঙ্কে যাই, আশা করি বুঝতে পেরেছো। 52 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। 125 টাকার 3 পূর্ণ 3 4 অংশের 2 পূর্ণ 3 5 অংশের মান কত? কোশ্চেনটা খুব ভালো, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা দেখো, আমি একটু লিখে দিচ্ছি। 125 টাকার এত, মানে টাকার এর মানে গুণ, 3 পূর্ণ 3 4, মানে 3 4 12, এটাকে এর সাথে গুণ করে এর সাথে যোগ, মানে 3 4 12 আর হচ্ছে তোমার 3 যোগ করলে 15/4। এইটা আগে করে নেওয়ার পর এর সঙ্গে আবার গুণ করতে পারছে এর অংশের এর মানে আবার গুণ কত? 5 2 10, 11 12 13, 13/5। এইটা যদি আমি কাটাকাটি করি, ঠিক আছে, এটা তোমার হচ্ছে পয়েন্টে অ্যান্সার আসবে। দেখো নিচে 4 5 20 আসছে, কাটাকাটি যাবে না। তুমি এটা কেটে দিলেও লাস্টে 4 নিচে 4 আসছে, তোমার কাটাকাটি যাবে না, পয়েন্টে অ্যান্সার আসবে। এখানে অ্যান্সারটা একটু ভুল আছে, এখানে একটা অ্যান্সারও মিলবে না, কোশ্চেনটা ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, অপশানগুলো ভুল আছে। এইটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো, ঠিক আছে। তোমরা এটা কমেন্ট সেকশানে এর অ্যান্সারটা আমাকে বলবে কত হচ্ছে, ঠিক আছে, আমি কিন্তু দেখবো সবার, ঠিক আছে। নেক্সট অঙ্কে যাই। দেখো এত সুন্দর বাছাই করা কোশ্চেন কিন্তু তুমি কোথাও পাবে না। দেখো তোমাকে সহজ কোশ্চেন করিয়ে দেবো, তুমি ভাববে কি দারুণ স্যার ক্লাস হলো, তাহলে ওটা ইউটিউবে এগুলো হয়, কিন্তু এরকম কন্টেন্টযুক্ত ক্লাস কিন্তু আশা করি তুমি ইউটিউবে আর কোথাও পাবে না, ঠিক আছে। দেখো কি বলছে একটি ছাত্র পরীক্ষায় শতকরা 20% নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে একটা ছাত্র একটা পরীক্ষায় 20% নাম্বার পেয়েও কিন্তু সে 30 নম্বর যদি বেশি পেত তাহলে সে পাস করে যেত, 30 নম্বরের জন্য ফেল করে, মানে 30 নম্বর সে কম পেয়েছে। তার বন্ধুটা খুব ভালো পড়াশোনা করে, ঠিক আছে, তোমাদেরও বন্ধু আছে, একজন বেশি ভালো পড়াশোনা করে, একজন কম ভালো পড়াশোনা করে, একজন টুকে লেগে, একজন নিজের মাথা খাটিয়ে লেগে। তাহলে এক বন্ধু ওই পরীক্ষায় 32% নাম্বার পেয়ে 5 নম্বরের থেকে 42 বেশি পেয়েছে। মানে কি একজন তোমার 20% পেয়েছে, সে 30 নম্বরের জন্য ফেল করেছে, মানে 30 নাম্বার কম পেয়েছে 5 মার্কসের থেকে। আর তার বন্ধু 32% নাম্বার পেয়েছে, সে 5 মার্কস থেকে 42 নম্বর বেশি পেয়েছে, কোনো অসুবিধা নেই। বলছে ওই পরীক্ষায় শতকরা কত নম্বর পেলে পাস করা যেত, মানে শতকরা পাসের পার্সেন্টেজটা জানতে চাইছে, পাসের যে পার্সেন্টেজটা। তাহলে আমাকে মোট নাম্বার বার করতে হবে। আচ্ছা আরেকটা জিনিস করেও করা যায়, চলো আর একটু শর্টে করে দিচ্ছি। একদম যদি সিকোয়েন্স বানাতে পারো তাহলে সেম জিনিস হয়ে যাবে। আচ্ছা এখানের মধ্যে টোটাল যে অঙ্কটা বলেছে এর মেন ভিত্তি কী, মানে মেন অঙ্কটা কিসের উপর দাঁড়িয়ে আছে একটু ভালো করে ভেবে বলো। দেখো পাস মার্কের উপর দাঁড়িয়েছে, মানে কিসের উপর দাঁড়িয়েছে? পাস মার্ক, মানে তোমার যেটা পাস মার্ক তার উপরেই পুরো গল্পটা সাজানো রয়েছে, তাই তো। তাহলে আমি একটা জিনিস বলো, এই প্রথম যে ছাত্রটা পরীক্ষা দিয়েছে ওর যে পাস মার্কটা ছিল, ওর বন্ধুরা যে পরীক্ষা দিয়েছে সেই পাস মার্কটা সেম কি সেম নয়? হ্যাঁ ঠিক তো, সেম একদম। তাহলে ওটা যদি সেম হয় তাহলে আমি এই দুটো কন্ডিশানকে যদি আমি ইকুয়াল করে দিতে পারি তাহলেই তো আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে ধরে চলি না, আচ্ছা আমাকে 20% নাম্বার পেয়ে যাবো, তার আচ্ছা 20% মানে কি? 20% মানে হচ্ছে 100-র মধ্যে সে 20 পেয়েছে, তাই তো। আমি তো অরিজিনাল নাম্বারটা জানি না, তাহলে আমি এখান থেকে রেশিও হিসাবে ধরতে পারি, অথবা আমি এরমভাবে ধরে নিলাম 100x এর মধ্যে 20x পেয়েছে। আর ওর বন্ধুটা কত পেয়েছে? 32%, মানে হচ্ছে 100-র মধ্যে 32, মানে 100x 32x, ঠিক আছে। এবার আমি কন্ডিশানটা করছি, দেখো
যে প্রথম যে ছাত্রটা পেয়েছে সে 20x পেয়েছে, সে কত নাম্বার কম পেয়েছে? 30 নাম্বার কম পেয়েছে। যদি সে 30 নাম্বার বেশি পেতো তাহলে পাস করতো। তাহলে এর সঙ্গে যদি আমি 30 অ্যাড করে দিই তাহলে পাস নাম্বার পাবো। হ্যাঁ স্যার পাবো। আচ্ছা, এই যে বন্ধুটা যে 32x পেয়েছে সে কত নাম্বার বেশি পেয়েছে? পাস মার্কস থেকে 42। তার মানে ওর থেকে যদি আমি 42 বাদ দিয়ে দিই তাহলে আমি পাস মার্কটা পাবো। হ্যাঁ স্যার, তার মানে এখানেও পাস মার্ক পেলাম, এখানেও পাস মার্ক পেলাম। তাহলে এই দুটো সমান নয় কি বলো? একদম, এই দুটো সমান। তাহলে এখান থেকে আমি কি করব? এক্সের ভ্যালুটা বার করে নেবো, কারণ এক্সের ভ্যালু দিয়ে আমি উত্তর পেয়ে যাব। চলো দেখি কত কী হচ্ছে দেখি। আচ্ছা দেখো, এখান থেকে এটা যদি ওইদিকে যায় বা এটা এদিকে আসে একইভাবে করো, অসুবিধা নেই। তাহলে এটা ওইদিকে গেলে হচ্ছে তোমার 32 থেকে 20 বাদ দিলে হচ্ছে 12x, আর এটা যদি তোমার এইদিকে আসে তোমার যোগ হবে, তাহলে 42 আর 30 যোগ করলে তোমার হচ্ছে 72, 72, তাই তো? তাহলে হচ্ছে 6 বারাম 72 মানে 600, তাই তো? 6 বারাম 72। তাহলে এক্সের ভ্যালু কত হলো? 6, তাই তো? তার মানে কত মার্কের পরীক্ষা হয়েছিল? দেখো এখানেও 100x, এখানেও 100x, মানে কত এক্সের কত মধ্যে পরীক্ষা হয়েছে? 600-র মধ্যে পরীক্ষা হয়েছে। কেন স্যার? এক্সের ভ্যালু যদি 6 হয় তাহলে 100 আর এক্স গুণ করলে কত হয়? 600। তাহলে 600-র মধ্যে পরীক্ষা হয়েছে। তোমাকে জানতে চাইছে পাসের মার্ক কত। তাহলে তুমি এটা দিয়েও বার করতে পারো, এটা দিয়েও বার করতে পারো। এটা দিয়ে বার করলে 30 যোগ করতে হবে, এটা দিয়ে বার করলে 42 বাদ দিতে হবে, তাই তো? আমি এটা দিয়ে বার করি। তাহলে এটা যদি 6 হয়, 6 দুগুণে 12, তখন হচ্ছে 120। 120 হচ্ছে এক্সের ভ্যালু বসালাম, তাহলে 120। 120 থেকে যদি আমি 30 যোগ করি, কারণ 30 কম পেয়েছিল পাস মার্ক থেকে, তাহলে কত হচ্ছে? 150। তাহলে 150 হচ্ছে তোমার পাস মার্ক কার ওপরে? 600-র ওপরে। তোমাকে পার্সেন্টেজই জানতে চেয়েছে। তাহলে 600-র মধ্যে 150 পেলে পাস। তাহলে 100-র মধ্যে কত হবে গো? পার্সেন্টেজে জানতে চেয়ে 100 গুণ করব। তাহলে দেখো আমি কাটাকাটি করি, 0 দুটো 0 কেটে দিলাম। 6 দিয়ে যদি এটাকে কাটি কত হবে? 6 25-এ 150, তার মানে হচ্ছে 25। অ্যান্সার অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 25%। 25% হবে এর উত্তর, মানে 25% হচ্ছে তোমার পাস মার্ক, 600-র মধ্যে 150। ওকে, নেক্সট অঙ্কে যাই। চলো, আশা করি বুঝতে পেরেছো। 54-55 নম্বর কোশ্চেন, ঠিক আছে? চলো 55 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো। বলছে একটি পাত্রে দুধ ও জলের দুধ ও জলে যথাক্রমে 3:1 অনুপাতে মিশ্রিত রয়েছে। ওই মিশ্রণ থেকে কত অংশ দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে দুধ ও জলের পরিমাণ সমান সমান হবে। দেখো এখানে একটা কথা ভুল আছে, ঠিক আছে? আচ্ছা তুমি আগে আমাকে বলো, নর্মালি আমি বলছি, বিষয়টা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস আছে। ধরো তুমি একটা ধরলে একটা পাত্র নিলে, তাতে দুধ আর জল মিশালে, এবার তুমি ওই মিশিয়ে যাওয়ার পর, গুলে যাওয়ার পর তুমি ওখান থেকে দুধ আলাদা করতে পারবে? শুধু দুধ তুলে নিতে পারবে বা শুধু জল তুলতে পারবে? পারবে না। বিশেষ করে লিকুইডের ক্ষেত্রে তো কোনোদিনই পারবে না। সলিডের ক্ষেত্রে হতে পারে, বা সলিডের ক্ষেত্রে হতে পারে, লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে তোমার সম্ভব নয়, বিশেষ যন্ত্র লাগবে, ঠিক আছে? তাও তো সম্ভব নয়। তাহলে আমাকে বলো, তুমি মিশ্রানো হয়ে যাওয়ার পর এখানে কি শুধু দুধকে আমি তুলতে পারি? এটা একটু ভুল দেওয়া আছে, মানে এরকম দেওয়া হচ্ছিল ওই মিশ্রণ থেকে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা জিনিস ঘটছে, ঘটনা ঘটছে কি, একটা দুধ রয়েছে আর একটা তোমার জল রয়েছে, তাদের অনুপাত কত দেওয়া আছে? 3:1 দেওয়া আছে। তাহলে এখান থেকে যে অনুপাতটা দেওয়া আছে, তাহলে টোটাল যে অনুপাতটা রয়েছে, যে টোটাল যে কোয়ান্টিটি রয়েছে, মানে লিটারের যে জিনিসটা রয়েছে, সেই লিটার থেকে আমি যতটা তুলে নিয়েছি ততটাই আমি জল ঢেলে দিয়েছি। মানে ওজনের কি হেরফের হলো? যতটা লিটার জল ছিল, দুধ জল মিশিয়েছিল, সেখান থেকে যদি আমি 1 গ্লাস তুলে নিলাম, তুলে 1 গ্লাস ওর বলতে জল ঢেলে দিলাম, জলের পরিমাণটা হয়তো বেড়ে গেল, কিন্তু তোমার দুধ আর জলের যে টোটাল যে ওয়েটটা যেটা ছিল, সেই ওয়েটটা সেম থাকবে, মানে টোটাল কোয়ান্টিটি তোমার সেম থাকবে। তাহলে আমাকে বলছে ঢাললে দুধ আর জলের পরিমাণটা কী বলেছে? সমান সমান হয়ে যাবে, মানে 1:1 হয়ে যাবে, তাই না? তাহলে এবার আমাকে বলো, তাহলে এখানে টোটাল কোয়ান্টিটি কত? আমি যদি ধরে নিই 3 গ্লাস দুধ ছিল, 1 গ্লাস জল ছিল, তাহলে টোটাল কত? 4 গ্লাস। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে 2 গ্লাস। তাহলে এটা কি মিলছে? আমাকে বলেছে সমান থাকবে, কারণ কি, যেটা তুলেছিলাম সেটাই ফেরত দিয়েছি। তাহলে এখানে আমাকে সমান করতে হবে। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে সমান হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে দেখো, তাহলে 2:2। তাহলে এটার এখন আমার ভাবার দরকার নেই, এখন এইটা আর এইটা নিয়ে ভাববো। এবার আমাকে বলো যে দুধ যেটা ছিল সেইটাকেই তো বাড়া কমা হচ্ছে, সেটাই জিনিসটা, কারণ জলটা তোমার তো বেড়ে গেছে, অ্যাড হচ্ছে জলটা, তাহলে যেটা থাকার কথা সেটার থেকেই আমি অংশটা বার করবো। তাহলে 3 থেকে 2 হয়েছে, কত বেড়েছে? 1, ঠিক আছে? কার উপর বেড়েছে? 3-এর উপর বেড়েছে, তার মানে 1/3 অংশ তুলে নেওয়া হয়েছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। যদি তোমার এই প্রসেসটা পছন্দ না হয়, তুমি আরেকটা প্রসেস বলছি শর্টকাট, যেটা তুমি দেখো, এটা কনসেপ্ট থেকে তুমি যত অঙ্ক করবে, আমি আবারও বলছি, সেটা তোমার কাছে বেস্ট। তোমার এটা মনে না হয়, তুমি আরেকটা প্রসেস বলছি, তুমি সেই প্রসেসে করতে পারো, সেটাও তোমার হয়ে যাবে। তাহলে মুখস্থ করতে হবে তোমাকে, একটু দেখে নাও, আমি বলে দিচ্ছি। দেখো
দেখো আমাকে দুধ আর জলের তোমার অনুপাতটা দেওয়া আছে কত 3:1। তুমি কি করবে দেখো, তুমি করবে কি এর একদম ডাইরেক্ট ফরম্যাট, ঠিক আছে, কত অংশ এইরকম অঙ্কটাকে পারলে মুখস্থ করে রাখো, অঙ্কটার ডেটাগুলো মুখস্থ করো না, ঠিক আছে, উত্তরও মুখস্থ করো না, অঙ্কর প্যাটার্নটাকে মুখস্থ করে রাখো যে এইরকম যদি কোশ্চেন পড়ে একটাই অনুপাত দেওয়া থাকবে আর একটা সমান সমান হয়ে যাবে, এই টাইপের কোশ্চেন আগে দেখে রাখো। তাহলে তোমাকে এই অনুপাতে দেওয়া আছে, তুমি একদম ডাইরেক্ট ফরম্যাট বলছি, হাফ অফ, ঠিক আছে, তোমার হচ্ছে ডিফারেন্স অফ রেশিও বাই তোমার হচ্ছে লার্জেস্ট ভ্যালু। স্যার কী বললেন এসব বুঝলাম না, আমি বুঝিয়ে দিচ্ছি। হাফ অফ, হাফ সবসময় হবে হাফ অফ, মানে হাফ অফ, ঠিক আছে, ডিফারেন্স অফ রেশিও, মানে এই যে তোমার একটাই তো রেশিও দেওয়া আছে, রেশিওর মধ্যে ডিফারেন্স দেখো 3 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত 2, সেইটা ওপরে বসবে, আর লার্জেস্ট ভ্যালু এই দুজনের মধ্যে লার্জেস্ট কোনটা 3, সেটা নিচে বসবে। দেখো 2 2 কেটে গেল, কত হবে 1/3। এই হচ্ছে ফরম্যাট। তাহলে এটা দিয়েও তুমি উত্তর করতে পারতে, যেটা তোমার সুবিধা মনে হবে, বেটার মনে হবে তুমি সেটা করো, কোনো অসুবিধা নেই। এরকম টাইপের কোশ্চেন এগুলোকে গুগলি কোশ্চেন বলে, এগুলো তোমাদের পরীক্ষায় একটা দুটো করে থেকে যায়, এগুলোকে তোমাকে এইরকম শর্টকাট মনে রাখতে পারলে বেস্ট, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাই। দেখো 55-56 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে ডিমের দাম 25% কমলে একজন 96 টাকায় 4 ডজন ডিম বেশি কিনতে পারে, তাহলে ডজন প্রতি ডিমের দাম কত? ঠিক আছে, খুব ভালো কোশ্চেন, প্রচণ্ডই ভালো কোশ্চেন, ঠিক আছে। তুমি এটা তুমি সবথেকে বেস্ট হয় তুমি রেশিও ধরে করো, ঠিক আছে। আমাকে বলো যে 25% দাম কি হয়েছে? স্যার কমে গেছে, তাই তো। যদি 25% দাম কমে যায় মানে কি 100 টাকায় 25 টাকা কমেছে, তাই তো। তার মানে এটা যদি আমি কাটাকাটি করি কত হবে স্যার? 1/4 হবে, 4 × 100, মানে 4 টাকা ছিল 1 টাকা কমে গেছে, কত হয়েছে স্যার? 3 টাকা। তাহলে মানে আমি এখানে লিখবো প্রাইস কি ছিল? আগে ছিল 4 টাকা, এখন হয়েছে 3 টাকা, খুব কোনো অসুবিধা নেই। এবার আমি লিখবো কোয়ান্টিটি। কেন স্যার কোয়ান্টিটি লিখছে? আচ্ছা টাকাটা নিয়ে আমি কি করব? ঘুরে বেড়াবো? আমি তো জিনিসই কিনতে গেছি, তাহলে জিনিস তো কিনবো। কিন্তু কি হচ্ছে, জিনিসটা আগে যেটা পাচ্ছিলাম দাম কমে গেলে কি হয়, জিনিসটা বেশি পাবো, তাহলে এখন এর রেসিপ্রোকাল হয়। মানে কি আগে পেয়েছিলাম 3টে জিনিস, এখন পাচ্ছি 4টে জিনিস, এটাই হচ্ছে গল্প। এবার কি হয়েছে দেখো, ঘটনাটা কি বলছে, 96 টাকা সে মার্কেটে নিয়ে যেত, মানে এখনও যাচ্ছে, আগেও নিয়ে যেত, এখনও নিয়ে যাচ্ছে, কিন্তু সে কি পাচ্ছে? 4 ডজন ডিম বেশি পাচ্ছে। তাহলে আমি দেখি কোয়ান্টিটি, ডজন ডিমটা কি কোয়ান্টিটি না প্রাইস? কোয়ান্টিটি। তাহলে দেখো 3 ছিল আগে, এখন 4 হয়েছে, মানে কত বেড়েছে? 1 বেড়েছে। এই 1-এর ভ্যালুটাই তো 4 ডজন বলে দিয়েছে গো, তাই না? 1-এরটাই তো 4 ডজন বলে দিয়েছে, তাই তো। তাহলে 1-এর ভ্যালু যদি 4 হয়, তাহলে তোমাকে বলেছে ডজন প্রতি ডিমের দাম কত। ডজন প্রতি মানে কি এখনের কথা জানতে চাইছে, মানে এখন, পূর্বের নয়, এটা এখনের দাম জানতে চাইছে, মানে বর্তমানে, তাহলে বেড়ে যাওয়ার পর আর কি। তাহলে এখন কোনটা? এইটা। তাহলে এখন কটা ডিম পাবো? 1-এর ভ্যালু যদি 4 হয়, তাহলে 4 4-এ 16 ডজন ডিম পাচ্ছি, তাই তো, 16 ডজন ডিম। তাহলে 96 টাকায় নিয়ে মার্কেটে যাচ্ছি, আর কত টাকা ডিম কিনছি? 16 টাকা। তাহলে 96 টাকা নিয়ে মার্কেটে যাচ্ছি, 16 ডজন ডিম পাচ্ছি, তাহলে একটা ডিমের 1 ডজনের ডিমের দাম কত? 6 টাকা। কাটাকাটি করলে তাহলে অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কে যাই। শ্রেণীতে 24 জন ছাত্রের গড় ওজন 35 কেজি, তাদের সাথে যদি একজন শিক্ষকের ওজন যোগ করা হয়, তবে ওই গড় ওজনের আরও 400 গ্রাম বেড়ে যায়, তাহলে শিক্ষকের ওজন কত? কোনো অসুবিধা নেই। দেখো একটা জিনিস, এখানে তোমাকে কেজিতে দেওয়া আছে, আর এখানে তোমার গ্রাম দেওয়া আছে, তাহলে গ্রামটাকে আমাকে কেজিতে, কারণ উত্তরও তো এখন সব কেজিতেই আছে, তাহলে এই গ্রামটাকে কেজিতে নিয়ে চলে এসো প্রথমেই। তাহলে 400 গ্রাম মানেই হচ্ছে তোমার 0.4 কেজি, কিলো হেক্টোডেকা গার্ড সেন্টিমিলি, ওই হিসাবে করে নাও, কোনো অসুবিধা নেই। এবার আমি আগের দিনও দেখো প্রথম ক্লাসেও আগের দুটো ভিডিওতেও আমি বলেছি গড়ের অঙ্ক তোমাদের কোশ্চেন আসবেই আসবে, এবং গড়ের কোশ্চেনে আসা মানেই তোমার হচ্ছে মেন কাজ হচ্ছে কি গড় থাকা মানে তুমি সমষ্টিতে নিয়ে যাও, ঠিক আছে। তাহলে আমাকে বলছে 24 জন ছাত্র ছিল, তাদের প্রত্যেকের গড় ওজন কত? 35 করে। তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে কত হবে আমার? 35 আর যদি 24 গুণ করি, তার মানে হচ্ছে 3 × 24 = 72, আর এদিকে তোমার 5, তার মানে তোমার 840, তাই না? ঠিক লিখলাম, দেখি যদি ভুল হয় একটু ঠিক করে নিও নিজেরা, ঠিক আছে। আচ্ছা এদিকে তোমার হচ্ছে কজন? এবার দেখো তাদের মধ্যে একজন শিক্ষক তোমার হচ্ছে বেড়েছে, অ্যাড হয়েছে, তাহলে শিক্ষক বেড়েছে মানে আর কি 24 জন রয়েছে? নেই তো, তাহলে এখন 25 জন হয়ে গেছে। তাহলে 25 জন হয়ে গেছে, কিন্তু আরেকটা জিনিসও ঘটনা ঘটেছে, সেটা কি? ওজন একটু বেড়েছে। কত? সেটা হচ্ছে তোমার 35 আগে ছিল, ওর সঙ্গে আরও তোমার হচ্ছে 4, সরি এটা 4 হবে,
35-এর সঙ্গে আরও তোমার হচ্ছে 35.4, মানে হচ্ছে আগে 35 ছিল প্লাস তোমার হচ্ছে আরও 0.4 কেজি বেড়েছে, তার মানে এইটার গুণ করতে হবে। তাহলে 25 আর 35 তোমার হচ্ছে এইদিকে 4, তার মানে কত হচ্ছে 4 5 20, এদিকে 0 তার 8, 885, তাই তো? দেখো এটাই হবে, আশা করা যায়। ঠিক আছে, তাহলে এই দুটো আমি পেয়ে গেছি। এবার আমাকে জানতে চেয়েছে শিক্ষকের ওজন কত। শিক্ষক মানে কি, যেটা আগে ছিল তখন ছাত্ররা ছিল 24 জন, এখন এইটার মধ্যে শিক্ষক অ্যাড হয়ে গেছে, তাহলে এইটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলেই তো শিক্ষকটা শুধু, তাহলে কত হবে 45, তাই তো? তাহলে শিক্ষকের ওজন কত হলো 45, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, দেখো ক্যালকুলেশানগুলো কিন্তু ছোট ছোট নয় মোটেও, ঠিক আছে, বড় বড় ক্যালকুলেশান। ঠিক আছে, তোমাকে এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, এইগুলো কিন্তু খুব ইজি জিনিস না। ওকে, নেক্সট অঙ্কে যাই। 58 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে এ বি ও সি এর মাসিক বেতনের অনুপাত 1:2:3। ঠিক আছে, বি এবং সি এর মাসিক বেতন একত্রে 6000 টাকা, এ এর থেকে সি এর বেতনে শতকরা কত। ওকে, কোনো ব্যাপার না, চলো করি। A:B:C, এটার ভ্যালু দেওয়া আছে কত 1:2:3, কোনো ব্যাপার না। এবার কি বলছে, বি আর সি এর মাসিক বেতন, মানে কি বি আর সি এদের দুজনের মাসিক বেতন একত্রে মানে যোগ করলে, তাহলে 2 আর 3 যোগ করলে কত হইব বলো 5। তাহলে 5-এর ভ্যালু কত 6000 দেওয়া নেই, এটা তো দেওয়া আছে 6000, তাহলে 1-এর ভ্যালু কত 300। তাহলে 1-এর ভ্যালু যদি 300 হয়, তাহলে এই একটার ভ্যালু কত হলো 300, এই 2-এর ভ্যালু কত হলো 3 দুগুণে 600, আর এই 3-এর ভ্যালু কত হলো 3 3কে 900। এবার তোমাকে জানতে কি চেয়েছে দেখো, কার কার এ আর সি, তাই তো? এ আর সি জানতে চাইনি, এ থেকে সি, তাহলে এ কত পায় 300 আর সি কত পাচ্ছে 900, কত বেশি পাচ্ছে 600 বেশি পাচ্ছে, তাই তো? কার মধ্যে পাচ্ছে 300-র মধ্যে পাচ্ছে, এর 100-র মধ্যে জানতে চেয়েছে। দেখো 0 0 কেটে দাও, 3 দুগুণে 6 মানে 200, তাহলে 200% হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কে যাই, আশা করি বুঝতে পেরেছো। 59-এর কোশ্চেনটা দেখো, বলছে 6 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি। দেখো বলছে 6 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা মানে কি জানো, পারফেক্ট স্কয়ার, পারফেক্ট স্কয়ার। ঠিক আছে, পারফেক্ট স্কয়ার জানতে চাইছে। পারফেক্ট স্কয়ার মানে কি, এদের মধ্যে যে 4টে সংখ্যা দেওয়া আছে এর মধ্যে কোনটাকে বর্গমূল করলে মিলে যাবে, এটাই হচ্ছে গল্প। ঠিক আছে, তো কী করে বুঝবো, দেখো আমি একদম ডাইরেক্ট প্যাটার্নে বলছি তোমাকে। হ্যাঁ, তুমি এই জিনিসটা মাথায় রাখো যে 0 1, আচ্ছা তোমার হচ্ছে 4, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার 6, হ্যাঁ 5ও হবে, 5 6 আর তোমার হচ্ছে 9। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো বললাম 0 1 4 5 6 আর 9, এই সংখ্যাগুলো যদি কোনো সংখ্যার শেষে থাকে তাহলে তাদের বর্গমূল যাওয়ার সম্ভাবনা, মানে পূর্ণবর্গ সংখ্যা হওয়া সব থেকে বেশি পসিবল। মানে কি, কারোর শেষে যদি 0 থাকে, কারোর শেষে যদি 1 থাকে, কারোর শেষে যদি 4 থাকে, কারোর শেষে যদি 5 থাকে, কারোর শেষে 6 থাকে, আর কারোর শেষে যদি 9 থাকে, এইগুলো সব থেকে বেশি পসিবল হচ্ছে তোমার হচ্ছে পারফেক্ট স্কয়ার হওয়ার নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তুমি আগেই বলো, এখানে অপশান থেকে একটাই এলিমিনেট হচ্ছে, তাই না? এর লাস্টে 8 আছে, তাহলে 8 তো আমি বলিনি, তাহলে এটা একটা অপশান থেকে তোমার এলিমিনেট করা গেল, কিন্তু বাকিগুলো তুমি করতে পারছো না। একটু অপশান টেস্ট করি, দেখো আগে এইটাকে আমি ধরবো, আমার দেখেই আগে এটা মনে হচ্ছে। দেখো এইটা কি কোনো সংখ্যার বর্গমূল হতে পারে? স্যার হতে পারে তো, 3 3 3কে আমি যদি 2বার গুণ করি তাহলেই তো হবে না বাবা। দেখো দেখে মনে হয় ওগুলো 3 3কে 9, এই 3 3কে 9, যখন তুমি এইটা ধরে করবে তখন 3 3কে 9 এখানে বসে 9 2 18 8 হয়ে যাবে। তাহলে এখানে কি 9 আর থাকছে না, তাই না? এখানে 9 থাকলেও পরে 8 হয়ে যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে না, তাই তো? তাহলে তোমার কোনটা এই দুটোর মধ্যে উত্তর হবে? আচ্ছা এইটাও দেখো, এটাও একটু দেখে দেখো, এগুলো চোখে তোমার রাখতে হবে, না হলে হবে না। আমি একটু আগেও বললাম, যদি কোনো সংখ্যা, ধরো আমি বললাম 10কে যদি স্কোয়ার করি তাহলে কটা হয়ে যাবে, 2 0, মানে এর ডবল হয়ে যাবে, যেটা থাকবে তার ডবল। ধরো আমি বললাম 100, তাকে যদি স্কোয়ার করি কত হবে, 1-এর গায়ে 4টে শূন্য। দেখো এখানে কটা শূন্য আছে, 2 4টে, আর 1 5টা, 5টা তো অড নাম্বার, হবে না তো, তোমার এখানে একটা শূন্য কম থাকা দরকার ছিল, তাহলে এটা উত্তর হলো না। তাহলে উত্তর কোনটা হবে, অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, আর এটা আমি বলে দিচ্ছি তোমাকে, এটা সম্ভবত 316 অথবা 17,
হ্যাঁ এক্স্যাক্ট এখন বলতে পারছি না, কিন্তু কাছাকাছি ক্লোজ কল 317 বর্গমূল অথবা তোমার 316 এরকম সামথিং বর্গ, না 636 তো হবে না, 7-এরই হবে, 7-7 49 9 আসছে, তার মানে এটারই 317-রই হবে, 316 হবে না, কখনোই হবে না, 6-6-36 6 আসছে, 17 হ্যাঁ 7-7 49 9 আসছে, এটাই উত্তর হবে, আর এটা 317 বর্গমূল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো আজকে শেষ কোশ্চেন 60 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, বলছে সব থেকে সোজা কোশ্চেন দেখো শেষে রয়েছে। ঠিক আছে, পুরো কোশ্চেন পড়ার চেষ্টা করবে পরীক্ষার হলে। একটি যুগ্ম মৌলিক সংখ্যা কোনটা? মৌলিক সংখ্যা আমি আগেও বলেছি প্রাইম নাম্বার, ঠিক আছে, প্রাইম নাম্বার। আর তোমার এদিকে বলেছে যুগ্ম, যুগ্ম মানে হচ্ছে জোড়, তাহলে জোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা এরকম একটাই আছে পৃথিবীতে, সেটা হচ্ছে অপশান এ 2। 2 হলো এমন একটি সংখ্যা যেটা জোড় কিন্তু মৌলিক। ঠিক আছে, কেন মৌলিক? কারণ 2-এর হচ্ছে তোমার দুটোই উৎপাদক, একটা 1 আর একটা 2, আর এছাড়া আর কোনো উৎপাদক নেই, কিন্তু 2 কিন্তু জোড় সংখ্যা। ঠিক আছে, চলো আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, ক্লাসটা একটু লাইক করে দেবে। তোমরা তো কমেন্টও করছো, খুব অনেক দিন ধরে আশা নিয়েছিলে ম্যাথের ক্লাস আসবে বলে, তো লাইক আর সাবস্ক্রাইবটাও করে দিও। ঠিক আছে, তোমাদের ভালোবাসা পেলে আমরা আরও উদ্বুদ্ধ হব এবং আরও ভালো ভালো ক্লাস তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। এবং আগামী দিনে তোমরা যারা রিকোয়েস্ট করেওছো অনেকে, তো আমরা স্পেশাল ক্লাস নিতে আসতে চলেছি, মানে গ্রুপ সি গ্রুপ ডির উপর টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, তো স্টে টিউন, বাই।